আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আজকের ক্লাস। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের লেকচার 2-তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেগুলো হলো ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। তাহলে প্রথমেই আমরা আলোচনা করছি ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য। আমরা প্রথম লেকচারে জেনেছি ব্যবস্থাপনা বিষয়টি কি। ব্যবস্থাপনা বিষয়টি কি, এই বিষয়টিকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই তাহলে এখানে যে বিষয়গুলো খুঁজে পাবো সেখানে কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা আলোচনা করছি। প্রথমে যে বৈশিষ্ট্যটি আমাদের চোখে পড়বে সেটা হলো প্রক্রিয়া বা কাজের সময়। আমরা প্রথমেই ব্যবস্থাপনার সংজ্ঞা আলোচনা করতে গিয়ে সেখানে পেয়েছি ব্যবস্থাপনার প্রক্রিয়া। আমরা সেখানে দেখিয়েছিলাম যে ব্যবস্থাপনার মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করতে গেলে সেখানে ধারাবাহিক কিছু কাজ রয়েছে, যেখানে ছিল পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এর মাধ্যমে ব্যবস্থাপনার কাজগুলো সম্পন্ন করা হয় বিধায় ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া বলা হয় এবং যাতে রয়েছে অনেকগুলো কাজের সমাহার। পরবর্তীতে আমরা যে বৈশিষ্ট্যটি পাবো সেটা হলো সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। আমরা যদি মানুষ সামাজিক জীব, ঠিক একই ক্ষেত্রে আমরা যদি ব্যবস্থাপনার সংজ্ঞা বিশ্লেষণে যাই আমরা দেখব সেখানে কতগুলো উপকরণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি উপকরণ হলো মানবীয় উপাদান, যেটা মানুষ। আর ব্যবস্থাপনার কাজগুলো সম্পন্ন করার জন্য সেই বিভিন্ন ধরনের মানুষ, যাদেরকে আমরা শ্রমিক কর্মী নামে জানবো, তারা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। আর সামাজিক জীবন ব্যবস্থায় মানুষ সামাজিক জীব হিসেবে যেমন একত্রে বসবাস করে, ঠিক একইভাবে ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারী, শ্রমিক এবং কর্মকর্তারা একত্রে তাদের কার্যক্রম চালায়। যেই কারণে ব্যবস্থাপনাকে কিন্তু একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়াও ব্যবস্থাপনা কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করে। পরবর্তীতে আমরা যে বৈশিষ্ট্যটি দেখব সেটি হলো লক্ষ্য অর্জনের উপায়। আমরা কিন্তু ব্যবস্থাপনার সংজ্ঞা আলোচনার প্রথমেই বলেছি কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। তার মানে ব্যবস্থাপনার মাধ্যমে কোনো কাজ করা হয় কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। তুমি যে কোনো কাজ করতে যাও অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, আর ব্যবস্থাপনা সেই লক্ষ্য অর্জনে তোমাকে সহায়তা করবে। সেদিক থেকে চিন্তা করলে আমরা দেখব যে ব্যবস্থাপনার মূল বিষয়টি হলো যে কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করা। পরবর্তীতে আমাদের যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো কাজ আদায়ের কৌশল। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রথম লেকচারে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই বিষয়টি ছিল ম্যানেজ ম্যান ট্যাক্টফুলি, মানে মানুষকে কৌশলে ব্যবহার করা। যিনি ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের বা একটি কাজের মূল দায়িত্বে থাকেন তিনি কিন্তু তার অধীনস্থ সকল কর্মীদেরকে নিয়ে তার কাজটি করিয়ে নেন। তিনি পরিকল্পনা করেন, তিনি সংগঠন করেন, প্রয়োজনে কর্মসংস্থান করেন এবং সেই কর্মীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা, প্রেষণা দেওয়ার মাধ্যমে তিনি তার কাজটি করিয়ে নেন। এই কারণে কিন্তু ব্যবস্থাপনাকে একটি কাজ আদায়ের কৌশল হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তীতে যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো অর্থনৈতিক সম্পদ। অর্থনৈতিক সম্পদ বলতে আমরা কি বুঝব? সম্পদ বলতে সাধারণত আমরা বুঝি যে উৎপাদনের কাজে লাগে এরকম কোনো উপকরণ ব্যবস্থাপনার ক্ষেত্রে। এখন ব্যবস্থাপনার কি বিষয়টি কি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়? অবশ্যই হয়। উৎপাদনের ক্ষেত্রে আমরা যতগুলো উপকরণই দেখি না কেন সবগুলোর সুষ্ঠু ব্যবহার করার জন্য এবং সবগুলো সুষ্ঠু ব্যবহার করে আবার লক্ষ্য অর্জনের জন্য কিন্তু ব্যবস্থাপনা ব্যবহৃত হয়। এই কারণেই ব্যবস্থাপনাকে কিন্তু একটি অর্থনৈতিক সম্পদ বলা হয়ে থাকে। পরবর্তীতে এসে আমরা যে বৈশিষ্ট্যটি খুঁজে পাবো সেটি হবে জ্ঞানের পৃথক শাখা। অতীতে এটির মূল্যায়ন তেমন না থাকলেও কালের বিবর্তনে যখন সভ্যতার পরিবর্তন হয়, মানুষের
জ্ঞান ব্যবস্থার পরিবর্তন হয়, অনেকগুলো শিক্ষা জ্ঞানের পাশাপাশি মানুষ যখন ব্যবস্থাপনাকে বুঝতে শিখে, জানতে শিখে, এর উপকারিতাকে নিয়ে বেশি বেশি আলোচনা করতে শিখে, তখনই কিন্তু ব্যবস্থাপনার গুরুত্বটি ফুটে ওঠে। আর তখনই ব্যবস্থাপনা জ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে আরো শক্তভাবে পরিচিত হয়। পৃথক শাখা কেন? আমরা জানি শিক্ষকতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে সকল বিষয়ে কেউ কেউ যদি পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে কিন্তু তাদেরকে ওই বিষয়ে পড়াশোনা করতে হয় এবং এই বিষয়ে আলাদা করে জ্ঞান অর্জনের সুযোগ থাকে। ঠিক একইভাবে বর্তমান সময়ে কেউ যদি একজন দক্ষ ব্যবস্থাপক হতে চায়, তাহলে তাকে কিন্তু ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে হবে, উচ্চতর জ্ঞান অর্জন করতে হবে, এবং তাহলে সে একজন ভালো ব্যবস্থাপক হতে পারবে। তাহলে তার জন্য কিন্তু ব্যবস্থাপনার জ্ঞানটি আলাদাভাবে প্রয়োজন হলো। এই কারণেই কিন্তু ব্যবস্থাপনাকে জ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে আখ্যায়িত করা হয়। সর্বোপরি আমরা যে বৈশিষ্ট্যটি জানব সেটি হলো সর্বজনীনতা। ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, মানে ব্যবস্থাপনা সর্বজনীন। এই বিষয়টি বলার কারণ হলো, আমরা প্রথম লেকচারে একটি উদাহরণ দিয়েছিলাম তোমার মাকে নিয়ে। তোমার মা, যাকে আগে বলা হতো গৃহিণী, হাউসওয়াইফ, এখন সে হাউস ম্যানেজার। তার মানে তুমি একটু চিন্তা করো যে তোমার ঘরে তোমার মা একজন ব্যবস্থাপক, ঠিক একইভাবে যিনি দেশ পরিচালনা করছেন তিনিও কিন্তু একজন ব্যবস্থাপক। গ্রিক দার্শনিক সক্রেটিস তার আলোচনায় যেটা বলেছেন যে সাবান কারখানার একজন কর্মকর্তা কর্মচারী বা একজন ব্যবস্থাপক যেভাবে তাদের কাজের পরিকল্পনা করেন, যেভাবে কাজ করার জন্য ব্যবস্থাপনাকে ব্যবহার করেন, ঠিক একইভাবে কিন্তু একজন দেশের রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্র পরিচালনার জন্য সকল কাজ সম্পাদন করেন। তার মানে দেখা যাচ্ছে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সকল জায়গায়, এমনকি তুমি নিজেও তোমার যে কোনো কাজ করার জন্য পরিকল্পনা করো, ব্যবস্থাপনার বিষয়গুলো ব্যবহার করো, সেক্ষেত্রে ব্যবস্থাপনা কি হচ্ছে? সকল ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যেটাকে আসলে কেউ এড়িয়ে যেতে পারবে না। এই কারণে কিন্তু সার্বিক দিক বিবেচনায় বলা হয় ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন। আমরা ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে মূল এই বিষয়গুলি খুঁজে পাই। এই বিষয়গুলোকে আমাকে জানতে হবে, কারণ আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক অনুধাবন প্রশ্ন থাকবে। যেমন তোমাদের অনুধাবন প্রশ্ন হিসেবে থাকতে পারে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া আলোচনা করো, আবার থাকতে পারে ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন ব্যাখ্যা করো। তাহলে আমরা যখন এগুলোর বিষয় আরো বিস্তারিত জানবো, তখন কিন্তু আমরা এগুলো আলোচনা করতে পারবো এবং এগুলোর উত্তর করতে পারবো। তোমাদের মূল বইতে এগুলো সম্বন্ধে পর্যাপ্ত আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। পরবর্তীতে আজকের লেকচারের যে বিষয়টি নির্ধারিত ছিল, এর জন্য আমরা যাচ্ছি ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। আজকে যেটাকে আমরা ব্যবস্থাপনা নাম দিয়ে আখ্যায়িত করছি, আজকে আমরা যে বিষয়টিকে ব্যবস্থাপনা নামে পড়াচ্ছি, যে বিষয়টি তোমাদের বইতে ব্যবস্থাপনা নামে আলোচনা করা আছে, সে বিষয়টি কিন্তু আজকে একদিনে তার রূপ লাভ করেনি। সৃষ্টির, আমি প্রথমেই বলেছি, সৃষ্টির প্রথম থেকে ব্যবস্থাপনা বিষয়টি ছিল, কিন্তু মানুষ কালের বিবর্তনে এটাকে আরো সুষ্ঠু এবং সুন্দর রূপ দান করেছে। সেই দিক থেকে আমরা যদি একটু আলোচনা বা একটু জেনে নিতে চাই, আমরা যদি প্রাচীন যুগ থেকে আসি, প্রাচীন যুগে কিন্তু ব্যবস্থাপনার প্রচলন ছিল। প্রাচীন যুগটা ছিল তখনকার সময়ে সভ্যতা কেন্দ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন লক্ষ্য করা যায়। কারণ প্রাচীন সময়টাতে বিভিন্ন ধরনের সভ্যতা ছিল, ব্যাবিলনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা। এই এক একটি সভ্যতায় ব্যবস্থাপনা এক একভাবে উন্নয়ন ঘটেছে। আমরা যদি দেখি প্রথমে হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিস সালামের সময়, তখনও কিন্তু ব্যবস্থাপনার উন্নয়নে হযরত মুসা আলাইহিস সালাম কাজ করে গেছেন। পরবর্তীতে চৈনিক সভ্যতা, সেই সভ্যতায় লাওজুয়ের অবদান ছিল ব্যবস্থাপনার উন্নয়নে। গ্রিক সভ্যতায়, যেখানে মূলত গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে, এক্ষেত্রে আমরা দার্শনিক প্লেটো, দার্শনিক সক্রেটিস এর বিভিন্ন ধরনের ভূমিকা কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা যে বিষয়টি নিয়ে একটু আগে বললাম ব্যবস্থাপনা সর্বজনীন, যে ব্যক্তি এই বিষয়টি বলেছেন
সক্রেটিস তিনি কিন্তু সেই প্রাচীন যুগে গ্রিক সভ্যতায় এই ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে তার ধারণা দিয়েছিলেন। পরবর্তীতে চলে আসলো মধ্যযুগ। মধ্যযুগে ব্যবস্থাপনার বিষয়ে তেমনই কোনো উন্নয়ন চোখে পড়ে না। তারপরেও বিভিন্ন ধরনের মনীষী বা ব্যক্তি ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ওনার লিখিত নাসিয়াত আল মুলক নামক গ্রন্থটিতে ব্যবস্থাপনার বিষয়ে অনেকগুলো দিক আলোচনা করা আছে। তারপরে ছিল লুকা প্যাসিওলি, যেটা আমরা সবাই জানি তিনি ছিলেন দুতরফা দাখিলা পদ্ধতির জনক, যেখানেও কিন্তু ব্যবস্থাপনার বিষয়ে যুক্ত আছে। তারপরে ছিলেন থমাস মুর, তার ইউটোপিয়া গ্রন্থে ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা আছে। পরবর্তীতে শিল্প বিপ্লব কাল, এই সময়ে এসে ব্যবস্থাপনার উন্নয়নের একটু আস্তে আস্তে গতি বৃদ্ধি পেতে থাকে এবং তখন অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে রবার্ট ওয়েন, যাকে আমরা শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক নামে জানব, সেই রবার্ট ওয়েন যিনি শ্রমিক কর্মচারীদের উন্নয়নে কাজ করে গেছেন, শ্রমিক কর্মীদের উন্নয়নের জন্য ব্যবস্থাপনাকে কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়টি তিনি আলোকপাত করেছেন। আমরা জানি যে শিল্প বিপ্লবকালীন সময়ের যখন অনেক ধরনের বড় বড় ব্রিটেনে বা ইউরোপে অনেক ধরনের বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়, তখন কিন্তু শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত হইত, বিভিন্নভাবে অত্যাচারিত হতো। আর এই শ্রমিকদের এই অত্যাচার থেকে রক্ষার জন্য কিন্তু তখন রবার্ট ওয়েন শ্রমিকদের জন্য শ্রমিক কর্মী ব্যবস্থাপনা উন্নয়ন করেন এবং তিনি তখনকার সময়ের যে শিল্প মালিক ছিলেন তাদেরকে এই বিষয়টি বোঝাতে চেয়েছিলেন যে ব্যবস্থাপনার কাজ করার জন্য বা তোমার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ যে উপাদান, মানবীয় উপাদান, শ্রমিক বা কর্মচারী বা কর্মকর্তা, তাদেরকে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু কখনোই তুমি তোমার প্রতিষ্ঠান উন্নয়ন করতে পারবে না, তোমার ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করতে পারবে না। আর যার কারণেই কিন্তু শ্রমিক কর্মী ব্যবস্থাপনার বিষয়টি উঠে আসে। শিল্প বিপ্লবের পরবর্তী যুগকে ব্যবস্থাপনার উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে ধরা হয়, কারণ তখনকার সময়ে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তি যারা ব্যবস্থাপনা উন্নয়নের সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, তাদের মধ্যে প্রথমে রয়েছেন এফ.ডব্লিউ. টেইলর, যাকে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। ব্যবস্থাপনাকে কিভাবে প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করা যায় তিনি তার বিভিন্ন ধরনের আলোচনা গ্রন্থ এর মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছেন। এরপরে যে ব্যক্তিটির নাম নিয়ে আমরা আলোচনা করব, হ্যান্ডি ফিওল, যাকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক। হ্যান্ডি ফিওল তার লেখা গ্রন্থের মাধ্যমে ব্যবস্থাপনা বিষয়টিকে অনেক সমৃদ্ধি দান করেছেন এবং ব্যবস্থাপনার বিষয়টি কিভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের উন্নয়নের সাথে বা প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত তিনি কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি তার একটি গ্রন্থে ব্যবস্থাপনা সম্বন্ধে 14টি নীতির কথা বলেছেন। বর্তমান সময়ে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার কাজে যে 14টি নীতি সর্বজনীনভাবে ব্যবহৃত হচ্ছে, আর এই কারণেই তাকে কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। পরবর্তীতে আধুনিক যুগে এসে আমরা আরো অনেক ব্যক্তিকে দেখেছি বা তাদের সম্বন্ধে জেনেছি যারা সাধারণত ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন ধরনের তত্ত্ব ধারণা তথ্য দিয়েছেন। এর মধ্যে ডগলাস ম্যাকগ্রেগর XOY তত্ত্ব দিয়েছেন, হাসবার্গের দ্বি-উপাদান তত্ত্ব, উইলিয়াম ওচিফ-জেট তত্ত্ব, এছাড়াও অনেক 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 মনীষী তারা বিভিন্ন ধরনের তত্ত্ব বা ধারণা দিয়েছেন ব্যবস্থাপনা উন্নয়ন সম্পর্কে, যাদের উন্নয়ন বা অবদান সেই প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ এবং আজ অব্দি বিভিন্ন ধরনের ব্যক্তিরা ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন ধরনের ধারণা দিয়ে যাচ্ছেন। আর তাদের এই ধারণা কিন্তু আজকে আমরা আমাদের পাঠ্য বইটিতে যে ব্যবস্থাপনা বিষয়টি পড়ছি তাদেরই অবদান, যেটা আজকে থেকে শুরু হয়নি, শুরু হয়েছে সেই প্রাচীন যুগ থেকে। তাহলে আমরা এইখানে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে যে আলোচনাগুলো দেখলাম তার মধ্যে আমরা বিভিন্ন মনীষীর নাম জেনেছি, তাদের বিভিন্ন গ্রন্থের নাম জেনেছি এবং বিভিন্ন ধরনের জনকের নাম জেনেছি। এই বিষয়টি আমার মনে রাখতে হবে, কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসবে।
এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের আলোচনা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, এই দুটো বিষয়ই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লেকচার দেখে মূল বই থেকে এই বিষয়গুলো আরো বিশদভাবে জেনে নিবে, কারণ এখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের অনুধাবন এবং বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসবে। পরবর্তীতে আমরা অনুশীলন ক্লাসে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, বাসায় নিজ বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।